রেকর্ড অপশন দিয়ে দিই। রেকর্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার হচ্ছে। দেখো আজকের আলোচ্য বিষয় আসবে। কি ব্যাপার আজকে ভুলে যাচ্ছি নাকি? হ্যাঁ দেখো, document। আজকে হলো 15। পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে আলোচনার বিষয় হলো চতুর্থ অধ্যায় সংগঠন। হ্যাঁ, সংগঠন। আমরা একেবারে ক্লাসের টপিকে চলে যাচ্ছি। আলোচ্য বিষয় দুটি। সংগঠন বলিতে কি বোঝায়? আপনি বললেন আজকে প্রশ্ন দিবেন। দিব, আমি ক্লাসটা শেষ করে নেই, প্রশ্ন দিব। প্রত্যেকটা ক্লাসের শেষে চ্যাপ্টারের প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে? আর তোমরা তো টেনশন করো না, যদি ওইরকম সিলেবাসে ঘাটতি থাকে এখন তো আর সমস্যা নাই, প্রয়োজনে ক্লাস নিব, তোমরা তো বসেই আছো। হ্যাঁ, দিনে রাতে ক্লাস নেবো, অসুবিধা কি? আমরা আমাদের ওই কলেজে না গিয়ে ভাল লাগে না, তো বসে বসে ক্লাস নিব, পরীক্ষা নেবো, সমস্যা কি? থাকলো, ওদের টেনশনের কিছু নেই, টেনশন নিও না। তোমরা কোনো প্রবলেম হলে গ্রুপে দিয়ে দিবা, বা আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে পোস্ট করবে, স্যার এই সমস্যা আছে, একটু ক্লাসটা নিলে হয়, আমরা ক্লাস নিব, সমস্যা নেই। এখন এত টেনশন, আমি কথা হচ্ছে এমনি জীবনের বড় সমস্যা নিয়ে আছে, আর পড়াশোনা নিয়ে আর টেনশন নিতে চাই না। হ্যাঁ, তোমরা টেনশন নিবে না, আমরা আগাবো ইনশাল্লাহ। তা আজকের যে বিষয় হলো সংগঠন বলতে কি বোঝায়, সংগঠনের মূল নীতিগুলো কি কি। সংগঠন বলতে কি বোঝায়, সংগঠনের মূলনীতি আলোচনা করো। এটা সংগঠন বা ব্যবস্থাপনার সংগঠন বলতে ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও পরিকল্পনার কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যাদি বিভিন্ন ভাগে বিভক্তিকরণ, উৎপাদন উপকরণের সুসমন্বয়, দায়িত্ব ও কর্তব্য বন্টন ও এগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক নির্ধারণের পদ্ধতিকে ব্যবস্থাপনা সংগঠন হিসেবে অভিহিত করা যায়। একেবারে বইয়ের কথা কিন্তু বললাম, কিটা বইতে আছে দেওয়া, কিন্তু তোমাকে সহজ ভাষায় যদি বলি, একটা পদ্ধতি যেখানে ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং কাজের বাস্তবায়ন করা হয়। হ্যাঁ, এই হলো সংগঠন। বুঝতে পেরেছো? না, আমি অফ করে দিয়ে, এখানে আবার ধরো অনেক ধরনের হালকা বাসা বাড়িতে ক্লাস নেওয়া যে কি ঝামেলা তোমরা বুঝবে না। হ্যাঁ, এদিকে লাইভ ক্লাস হচ্ছে, ওইদিকে ধরো কাজের মেয়ে এসে শুরু করে দিচ্ছি, তাহলে সেটাও তো তোমাদের লাইভ ক্লাসে চলে আসবে। তো যাই হোক, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো সংগঠনের আমাদের জানি উৎপাদনের 4টি উপাদান: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, তাই না? কি উৎপাদনে কিন্তু 4টি উপাদান। তাহলে দেখো, উৎপাদনের ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বা উপাদান হলো সংগঠন। আবার সংগঠন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। আবার ব্যবস্থাপনা যখন তুমি দেখবে যে ব্যবস্থাপনার সংজ্ঞার মধ্যেও সংগঠনের বিষয়টা আছে। সুতরাং পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে প্রক্রিয়ায় উৎপাদন উপকরণের সমন্বয় ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের নিশ্চয়তা বিধান করা হয় তাকে সংগঠন বলে। তাহলে আমরা শেষ কথায় কি বললাম বইয়ের কথায়, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে
প্রতিষ্ঠানের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে প্রক্রিয়ায় উৎপাদন উপকরণের সমন্বয় ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে নিশ্চয়তা বিধান করা হয় তাকে সংগঠন বলে। তাহলে আমরা যদি এক কথায় বলি, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে প্রক্রিয়ায় উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এইগুলোর সমন্বয় এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে নিশ্চয়তা বিধান করা হয়, পারস্পরিক সম্পর্কে নিশ্চয়তা বিধান করা হয় তাকে কি বলে? সংগঠন বলে। এখানে এই সংগঠনের একটা সুন্দর ইংরেজি কোটেশন দেওয়া আছে, ইংরেজি একটা উদ্ধৃতি দেওয়া আছে। অধ্যাপক ম্যাকফারল্যান্ড এর সংজ্ঞাটা আমরা এখানে দেব, আমাদের বইয়ে তো আছে, আমি এখানে বলে দিচ্ছি। Management organization is best defined as the structure or network of relationships among individuals and positions in a work setting and the process by which the structure is created, maintained and used. অর্থাৎ ব্যবস্থাপনা সংগঠন হলো কতিপয় কর্মরত ব্যক্তি ও পদের কাঠামো বা তাদের পারস্পরিক সম্পর্কের একটি নেটওয়ার্ক এবং একটি প্রক্রিয়া যা দ্বারা কাঠামোটি সৃষ্ট, সংরক্ষিত এবং ব্যবহৃত হয়। এটা অধ্যাপক ম্যাকফারল্যান্ডের একটা উদ্ধৃতি, এটা তোমরা একটা ইংরেজি উদ্ধৃতি দিয়ে দিতে পারো। এই হলো সংগঠন। তাহলে আমরা উপরে আলোচনা এবং সংজ্ঞার প্রেক্ষিতে বলতে পারি, ব্যবস্থাপনা সংগঠন হলো এমন একটি কৌশল বা প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে উৎপাদন উপকরণ ও কার্যাবলী শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ এবং প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধান করে। তাহলে উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, সহজ কথা বলতে পারি, এটা সংগঠন হলো একটা প্রক্রিয়া যেটা কিনা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। ঠিক আছে, এক এক কথায় যদি তো আমরা বলে দিতে পারি। তো এই হলো সংগঠন বলতে কি বোঝায়, সংগঠন বলতে কি বোঝায় এর ব্যাখ্যা আমরা জানলাম। এখন দেখো, দ্বিতীয় হলো সংগঠনের মূলনীতি সম্পর্কে আলোচনা করো। এই যে সংগঠন, এই সংগঠন কয়েকটা মূলনীতি রয়েছে। মূলনীতি, এখানে অনেকগুলো মূলনীতি ছিল, আমরা মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো নিয়েছি। এখানে 13টা মূলনীতি আছে। 13টা মূলনীতি আমরা দিব সঙ্গে। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্ন হতে পারে, কিন্তু এটা তোমরা স্ক্রিনশট দিয়ে আছে এরকম। মাঝে মাঝে ফোনে সফটওয়্যারের সমস্যা হ্যাঁ, সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা সংগঠনের মূলনীতি সম্পর্কে আমরা যে পয়েন্টগুলো আছে আলোচনা করব। 1 নাম্বার দেখো, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিও প্রশ্নটা, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কি স্ক্রিনশট দিয়ে রেখে দেবে। এই টপিক গুলো কিন্তু আমরা ইস্যু করেছি। আর নেটে একটু সমস্যা হচ্ছে, নেট স্লো আছে। হ্যাঁ বলো, কি প্রিয়া বলছো, বলো। স্যার আমাদের বইতে তো এটা বিক্রয় সংগঠন নামে এই চ্যাপ্টারটা। হ্যাঁ বিক্রয়, হ্যাঁ বিক্রয় সংগঠনই তো, বিক্রয় সংগঠন চ্যাপ্টার তো আমি নাম বলি নাই। বিক্রয় সংগঠন প্রথম আমি 4র্থ অধ্যায় বলেছি। 4র্থ অধ্যায় কিনা এটা বলো। স্যার শুধু সংগঠন নাই, বিক্রয় সংগঠন আছে। হ্যাঁ এটা স্যার বিক্রয় সংগঠন। আমি স্যার আমরা কি বিক্রয় সংগঠনটা লিখবো? হ্যাঁ লিখবা। এখানে আমরা বিক্রয় সংগঠন বা সংগঠন একই, কিন্তু অধ্যায় তো 4র্থ, এখানে বিক্রয় সংগঠন আছে। আমি কিন্তু সংগঠন এটা চ্যাপ্টারের নাম না, এটা কিন্তু চ্যাপ্টারের নাম না, একটা প্রশ্ন। তুমি বিক্রয় সংগঠনও বলতে পারো, সংগঠনও বলতে পারো, আচ্ছা ঠিক আছে, কিন্তু চ্যাপ্টারটার নাম সেলস বা বিক্রয় সংগঠন, 4র্থ অধ্যায়, ঠিক আছে। এখন তুমি সংগঠনের মূলনীতি বা বিক্রয় সংগঠনের মূলনীতি একই জিনিস, তুমি বলতেই পারো হ্যাঁ বিক্রয় সংগঠনের মূলনীতিগুলো আলোচনা করো বা বর্ণনা করো। তাহলে বিক্রয় সংগঠনের মূলনীতি কি? উদ্দেশ্যের নীতি,
প্রথমত বিক্রয় সংগঠনের গড়ে উঠবে হলো উদ্দেশ্যের সাথে। উদ্দেশ্যের সাথে এই যে অনেকে আসছে, যারা আসতে পারছে না তারা এই ঝামেলাটা করছে লাস্টে এসে। উদ্দেশ্যের নীতি হচ্ছে যে কোম্পানি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে সংগঠন কাঠামো গড়ে উঠবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে সংগঠন কাঠামোটা গড়ে উঠবে। তাই সংগঠনের কার্যক্রম শুরু করার পূর্বে প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা সুস্পষ্ট হতে হবে। যেহেতু প্রতিষ্ঠানের উদ্দেশ্য কেন্দ্র করেই সংগঠন কাঠামো গড়ে উঠবে, সেই জন্য সংগঠন কার্যক্রম শুরু করার পূর্বেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা নির্ধারণ করে নিতে হবে। এটা হলো উদ্দেশ্যের নীতির মূল কথা। 2 নম্বর কি আছে, শ্রম বিভাজনের নীতি। শ্রম বিভাজনের নীতি কি? শ্রম বিভাজনের নীতি হলো এই শ্রম বিভাজনের নীতির প্রবক্তা কি? অ্যাডাম স্মিথ ও জার্মান ম্যাক্স ওয়েবার, দুইজনে কিন্তু খ্যাতনামা অর্থনীতিবিদ। অ্যাডাম স্মিথের কথা শুনবে, অর্থনীতিবিদ শুনেছো? অ্যাডাম স্মিথ শুনেছে কিনা? সাইড টক করো না, জি স্যার। কোনো প্রশ্ন থাকলে করো, আর নাইলে স্পিকার অফ করে রাখো, ইকো হচ্ছে। যাদের কোনো প্রশ্ন থাকে 2-1 খুলে রাখতে পারো, যারা প্রশ্ন করার জন্য খুলে রাখো। আর যদি স্পেসিফিক কারোর প্রশ্ন জিজ্ঞেস হয় তখন তুমি স্পিকার খুলে আমার সাথে কথা বলো, হ্যাঁ, নাইলে ইকো হয়, ক্লাস নিতে সমস্যা হয়। শ্রম বিভাজনের নীতির উদ্যোক্তা হলো অ্যাডাম স্মিথ এবং মার্শাল। তোমরা কিন্তু দুইজনের নাম শুনেছো এখানে, অ্যাডাম স্মিথ এবং ম্যাক্স ওয়েবারের কথা বলেছেন, দুইজনই প্রখ্যাত মনীষী। ও চন্দ্র বিভাজন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক ও মেশিনের কাছ থেকে সর্বাধিক উৎপাদন নিশ্চিতকরণে শ্রম বিভাজনের বিশেষ গুরুত্ব। তাই সংগঠন কাঠামোতে শ্রমিকদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিশেষজ্ঞদের উপরে দায়িত্ব বন্টন করে দেওয়া। আমরা যদি সহজ কথা বলি, যার কাজ যার দ্বারা সম্ভব তার কাছে বুঝিয়ে দেওয়া, শ্রম বিভাজনের নীতি। এখানে এর পরবর্তী পয়েন্টের রিলেটেড, কিন্তু আমরা ব্যাখ্যায় বলবো যে আসলে কি, সেটা হচ্ছে যে দক্ষতার নীতি। তোমরা দক্ষতার নীতি এবং শ্রম বিভাজনের নীতি যেন গোলায় ফেলো না। আমি শ্রম বিভাজনের নীতিটা বলছি যে প্রতিষ্ঠানে নিয়োজিত যে শ্রমিক বা কর্মচারী রয়েছে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া। মানে যার যে কাজ, যার মেশিনের কাজ তাকে মেশিনে দাও, মেশিনের কাজে এলা যে অফিসিয়াল স্টাফকে এনে মেশিনে দিও না। আমি বুঝাতে পেরেছি তোমাদের? দক্ষতা অনুযায়ী কাজকে ভাগ করে দেওয়া। 3 নম্বর কি? দক্ষতার নীতি। তাহলে আগের প্রশ্নটাই, আগের পয়েন্টে কিন্তু আমরা বললাম শ্রম বিভাজনের নীতিতে দক্ষতার কথাটা আসছে। তাহলে এখানে 3 নম্বর দক্ষতার নীতি। এখানে প্রাতিষ্ঠানিক দক্ষতা বলতে এখানে কিন্তু শ্রমিকদের দক্ষতা বোঝানো হয় নাই, মূলত কম ব্যয়ে, স্বল্প ব্যয়ে এবং অল্প শ্রমে প্রাতিষ্ঠানিক কার্যাবলী সম্পাদনের পন্থাকেই দক্ষতার নীতি বলা হয়েছে এখানে। তার মানে কি, ব্যয়টা অল্প এবং অল্প শ্রম ব্যয় যাতে সর্বোত্তম উৎপাদন করা যায়। আমি কি দক্ষতার নীতিটা বোঝাতে পেরেছি? শ্রম বিভাজনের নীতি হলো প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া, আর দক্ষতার নীতিটা হচ্ছে অল্প ব্যয় এবং অল্প শ্রমে সর্বোত্তম উৎপাদন করা। ক্লিয়ার? 4 নম্বর হলো দায়িত্ব কর্তৃত্বের সমতার নীতি। দায়িত্ব এবং কর্তৃত্বের সমতার নীতি। এখন এই নীতিটা সংগঠন, বিক্রয় সংগঠনের আর একটা গুরুত্বপূর্ণ নীতি হলো দায়িত্ব কর্তৃত্বের সমতার নীতি। অর্থাৎ কর্মীদের দায়িত্ব, একটি শক্তিশালী সংগঠন কাঠামো যদি গড়ে তুলতে হয় তখন কর্মীদের দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা থাকতে হবে। অর্থাৎ যে কর্মীদের যে দায়িত্ব দেওয়া হবে, যদি সেখানে কর্তৃত্ব না দেওয়া হয়, কর্তৃত্ব তুলনামূলক কম দেওয়া হয়, তাহলে কিন্তু সমতা হবে না, কাজ তার কথা কেউ মানবে না। অর্থাৎ দায়িত্বের সাথে কর্তৃত্বের সমতার বিধান করে এই
কাজটা করতে হবে। এটা হলো বিক্রয় সংগঠনের আরেকটা গুরুত্বপূর্ণ নীতি। 5 নম্বর হলো কাম্য তত্ত্বাবধান পরিসর। কাম্য তত্ত্বাবধান পরিসরটা হলো এরকম, সহজ ভাষায় তোমরা এই কাম্য তত্ত্বাবধান পরিসর নাম শুনে আবার ঘাবড়া যাও না। যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক নির্বাহী কতজন অধস্তন কর্মীর কার্যাবলী দক্ষতার সাথে তত্ত্বাবধান করবে তা বিশেষভাবে বিবেচনা করে সংগঠন পরিচালনা করা হয়। অর্থাৎ কাম্য তত্ত্বাবধান পরিসর হচ্ছে এরকম, কোন ঊর্ধ্বতন কর্মীর আন্ডারে যতগুলো অধস্তন কর্মী থাকে, যতগুলো দরকার ততগুলোই দেওয়া, কাম্য স্তরে দেওয়া। তার মানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে যদি 20 জন অধস্তন কর্মী থাকে, 20 জনেরটা সে মেনটেন করার সক্ষম হয়, তাহলে তাকে 20 জনই দাও, তাকে 30 জন দিও না। আমি বুঝতে পেরেছি কাম্যটা কি, মানে যতগুলো অধস্তন কর্মচারী একজন। শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেকটা। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? কেউ একজন বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার, জি। পাশের রুমে যাই, দাঁড়াও, এখানে সমস্যা হচ্ছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। না এখানে কেটে গেছে আবার। কাটে নাই, এখানে কাটে নাই, এটা হলো আমি রুম চেঞ্জ করছি, আর এক রুমে নিয়ে আসছি, দাঁড়াও। স্যার আজকে প্রত্যেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এখন কি করবো বলো। এখন কি দেখা যায়, শোনা যায়? আচ্ছা নেটওয়ার্ক, জি স্যার। এই আর বলে ঘুরে ঘুরেই ক্লাস নিতে হবে, আর কি করবো বলো। তাহলে কাম্য তত্ত্বাবধান পরিষদটা হলো, আমি আমি আমার মনে হয় শুনতে পারো না তোমরা, প্রতিষ্ঠানের যতগুলো শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ ঊর্ধ্বতন কর্মী রয়েছেন, তাদের প্রত্যেকের অধীনে কিন্তু অধস্তন কর্মী থাকে, তাই না? যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মীর আন্ডারে যদি 20 জন দেওয়া যায়, সেটা যদি 20 জন মতো নেওয়ার ক্ষমতা থাকে, তাকে 20 জনই দিতে হবে, 25 জন দেওয়া যাবে না। তার মানে কাম্য স্তর হলে 20 জন, তাকে 20 জন দিয়ে কাজ করাইতে হবে। মানে একজন অফিসের আন্ডারে যদি 20 জন কর্মীকে দেওয়া হয়, 20 জন যদি কাম্য হয়, তাহলে তাকে 20 জনই দিতে হবে, 25 জন বা 30 জন না। আবার 20 জন যদি সে 20 জন পর্যন্ত খাটানোর সক্ষমতা যদি থাকে, তাকে 10 জন দেওয়া যাবে না। তার মানে কাম্য তত্ত্বাবধান পরিসর হলো এরকম, বিভিন্ন বিভাগ ও উপবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক নির্বাহী কতজন অধস্তন কর্মীর কার্যাবলী দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে পারবে তা বিশেষভাবে বিবেচনা করে সংগঠন কাঠামো প্রণয়ন করতে হবে। অর্থাৎ সংগঠন কাঠামো এমন ভাবে প্রণয়ন করতে হবে যাতে কিনা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষতার সাথে তার কার্যাবলীগুলো সম্পাদন করতে পারে। 6 নম্বর হলো নমনীয়তার নীতি। বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যে কোনো কারবার প্রতিষ্ঠানকে পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই আদর্শ সংগঠন কাঠামোর বা বিক্রয় সংগঠন কাঠামোর নীতি উদ্দেশ্য সমূহ এমন ভাবে প্রণয়ন করতে হবে যাতে এটা তাল মিলিয়ে চলার জন্য পরিবর্তন করা যেতে পারে। নমনীয়তার নীতিটা হলো সংগঠন কাঠামোর অন্যতম আর একটা নীতি, যেটা দেখবা যে প্রতিষ্ঠানে বা ব্যবসায়িক কাজ কিন্তু প্রতিনিয়তই পরিবর্তিত হয়। এই পরিবর্তিত অবস্থার সাথে যাতে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্য সংগঠন কাঠামো পরিবর্তনশীল হওয়া বা নমনীয় হওয়া বাঞ্ছনীয়। এটা অন্যতম গুরুত্বপূর্ণ আর একটা নীতি।
এখনো কারা কারা আসছে বুঝি না। এই গেল 7 নম্বর হলো নেতৃত্বের নীতি। সংগঠন বিক্রয় সংগঠন কাঠামো এমন গড়ে তুলতে হবে যাতে তোমার নেতৃত্ব গড়ে ওঠে। নির্বাহীগণ সঠিক, যারা নির্বাহী থাকবেন তারা সঠিক নেতৃত্ব দিতে পারে। তাছাড়া কারবার পরিচালনায় নির্বাহীগণ যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে, সংগঠনের সেই ব্যবস্থাও থাকা প্রয়োজন। এক হলো যে সংগঠন কাঠামো এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে নির্বাহীগণ নেতৃত্ব দিতে পারে, আবার নির্বাহীগণ যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও থাকা জরুরি এই তোমার নেতৃত্বের নীতির মধ্যে। 8 নম্বর হলো সমতার নীতি। সমতার নীতিটা কিরকম? প্রত্যেকের মধ্যে সমতার নীতি, কোনো পক্ষপাতিত্ব থাকবে না। এখানে প্রত্যেকটা বিভাগ, প্রতিষ্ঠান প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ যার যতটুকু দায়িত্ব বা ক্ষমতা বা যার যত প্রাপ্য সেটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। কোনো বৈষম্য এখানে থাকলে চলবে না। তার মানে হচ্ছে সমতার নীতি অন্যতম নীতি থাকতে হবে। 9 নম্বর হলো ব্যতিক্রমী নীতি। প্রত্যেকটা সংগঠনে দেখবা যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ও তুলনামূলক জটিল যে কাজগুলোর দায়িত্বে কারা থাকে? নির্বাহীরা থাকে। অপরদিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলোর দায়িত্ব অধস্তন নির্বাহীদের উপর ন্যস্ত করা হয়। এই যে ব্যতিক্রমের নীতিও কিন্তু থাকতে হবে। যেমন সবাইকে দিয়ে সব কাজ হবে না। অনেক নির্বাহী আছে যে কোম্পানির 10 জন নির্বাহী আছে, কিন্তু এই 10 জন নির্বাহীকে দিয়ে আবার 10 জনই একই রকম হবে না, এর মধ্যে ব্যতিক্রম থাকবে। তার মানে অপেক্ষাকৃত যারা দক্ষ, এই নির্বাহীদের মধ্যে অপেক্ষাকৃত দক্ষ যারা, তাদেরকে দিয়ে অপেক্ষাকৃত জটিল কাজগুলো করানো হবে। আর যারা একটু কম দক্ষ, সহজ কাজগুলো তাদের দিয়ে করানো হবে। অর্থাৎ প্রত্যেকটা বিক্রয় সংগঠনের মধ্যেও ব্যতিক্রমের নীতিটাও থাকবে। আমরা কিন্তু আগে বলছি যে সমতার নীতি, এখানে আবার বলছি সমতার নীতি তো থাকবেই, আবার ব্যতিক্রমের নীতিটাও থাকবে। ব্যতিক্রম কিন্তু কাউন্টের মধ্যে আসবে না, তাই না? যেটা শতকরা 98% বললে তোমরা বলবে যে ইন জেনারেল, আর 2 ভাগ কিন্তু হিসেবের মধ্যে আসবে না, এটা ব্যতিক্রম হিসেবে আমরা ধরে নিব। 10 নম্বর হলো নির্দেশনার অক্ষ। নির্দেশনার অক্ষটা এরকম, প্রতিষ্ঠানের বিক্রয় সংগঠনের যতগুলো নির্বাহী আছে তারা যে নির্দেশ দিবে তার মধ্যে সামঞ্জস্য থাকবে, ঐক্য থাকবে। কোনো বিতর্কিত নির্দেশ দিবে না, যে এক একজন এক এক ধরনের নির্দেশ এখানে দিবে না। তার মানে নির্দেশনার যে বিষয়টা থাকবে সেটা ঐক্য থাকবে বা একই ধরনের থাকবে বা অনুরূপ হবে। নির্দেশনা ঐক্যের নীতিও বিক্রয় সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নীতি। 11 নম্বর দেখো বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতি হচ্ছে বিক্রয় সংগঠন কাঠামোতে ব্যবস্থাপকীয় কার্যাবলীর ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যোগ্যতার ভিত্তিতে এক একজন বিশেষজ্ঞের উপর নির্ভর করা হয়। বিশেষায়নের নীতি হলো যে যারা যে কাজে পারদর্শী, এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু আরেকটার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। যেমন ব্যতিক্রমের নীতির আর বিশেষায়নের নীতি অনেকটা একই রকম বোঝাচ্ছে, যে অপেক্ষাকৃত জটিল কাজগুলো একজনকে দেওয়া হয়, সহজ কাজগুলো যারা সহজ কাজ বোঝে তাদেরকে দেওয়া হয়। আর বিশেষায়নের নীতি হলো যে কিছু কিছু কাজে বিশেষজ্ঞ থাকে, বিশেষজ্ঞ নির্বাহী থাকে, সেই বিশেষজ্ঞ নির্বাহীদের দিয়ে এই কাজগুলো করানো হয়। এটাই হচ্ছে বিশেষায়নের নীতি। 12 নম্বর হলো শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা এটা হলো সবার জন্যই, প্রতিষ্ঠান বা বিক্রয় সংগঠন কাঠামোতে যে শৃঙ্খলা থাকবে, এখানে কোনো বিশৃঙ্খল কোনো নির্দেশনা থাকবে না। প্রতিষ্ঠানে যত নির্বাহী থেকে শুরু করে অধস্তন কর্মচারীরা সবাই শৃঙ্খলার মধ্যে থাকবে। এখানে শৃঙ্খলা ভঙ্গকারী যারা, তাদেরকে শাস্তির আওতায় চলে আসবে। 13 নম্বর হলো আদেশের ঐক্যের নীতি। সবশেষ নম্বর, সংগঠন কাঠামোতে একজন অধস্তন কর্মীর মাত্র একজন নির্দেশ প্রদানকারী নির্বাহী থাকবে। আদেশের ঐক্য তার মানে প্রত্যেকটা অধস্তন কর্মচারীর উপরের অফিসার একদম থাকবে, একাধিক থাকবে না।
বুঝতে পেরেছো? এটা হলো আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি হলো যে প্রত্যেকটা অধস্তন কর্মচারী তারা কিনা একজন বসের কথা শুনবে, একাধিক বস তাদের থাকবে না। এটাও একটা গুরুত্বপূর্ণ নীতি। তো আমরা আজকে বিক্রয় সংগঠন বলতে কি বোঝায়, বিক্রয় সংগঠনের মূল নীতি সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট আমাদের ক্লাস, যেটা রবিবারে যদি ছুটি হয়, আমাদের 16 ডিসেম্বর, কাল তো 16 ডিসেম্বর, কালকে তো অনুষ্ঠান আছে, তোমরা সংযুক্ত থেকো। যদি হয়ে যায় তোমার